আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন যে জামাত ইসলামীর এই অবস্থাগুলি কি পরিষ্কার? জামাত এরকম ইসলামী মাইনরিটি অপিনিয়নও আছে। হ্যাঁ, কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট, একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে, সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ, দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ, আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ, আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব, আমাদের মানে সেটা যদি সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না, আপনারা তো বলতেছেন না, এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন। তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পপুলিজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না, সেটা আমি কেমনে বুঝবো? আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে, এটার মধ্যে ইডিওলজি নাই। কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন। যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই। আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না। কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে, তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে, ওন্না পড়তেছেন, এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে। তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি? সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে, কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো করা হচ্ছে। কারণ হ্যাঁ, কেউ কেউ বলতেছে যে নিকাব তো ইসলামের জন্য মাস্ট না, কেউ কেউ বলতেছেন। এক্স্যাক্টলি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে সেইখানে তার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং চাপাই দিতেছে না। যদি চাপাই দিত তাহলে তো আমি নিকাব না পড়লে তার আমি জামায়াত ইসলামের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে পারতেছি না, বা নিকাবের সমর্থন না পারবেন না। কিন্তু আপনি তার এক্সটার্নাল জায়গায় কিন্তু সে আপনাকে এক্সক্লুড করতেছে না, সে আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতেছে না যে আপনি কেন এটা করতেছেন না। তার মানে সে বলতে চাইতেছে এটা কি আপনার কাছে ভালো সাউন্ড করতেছে ডক্টর গালিব? ইনক্লুসিভ মনে হচ্ছে নাকি আপনার কাছে একটা মানে এই দলটাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এটা একটা যে আমাকে রাস্তায় দাঁড় করা রাখছে বিকজ আপনার সাথে আমার পলিটিক্যাল ফিলোসফি বা যদি রিলিজনের ফিলোসফির মধ্যে একটু তফাৎ আছে বলে আপনি আমার রাস্তা দাঁড় করে রাখছেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা, আপনি একটু ডক্টর গালিব কি শুনে আমি আসবো আবার আপনার কাছে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা রিলিজিয়াস রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে। যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে, তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে। জামাত এটা করতেছে না। একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না, তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে। সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা, এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য। যখন আপনি ছাত্র শিবিরকে দেখবেন, ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না, কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল। কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। ইসলামের একটা খুব সুনির্দিষ্ট, আমি আপনি যাই করি না কেন, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। না, এটা কি সাবজেক্ট ইন্টারপ্রিটেশন? হালাল হারামকে আবার সবার উপর চাপায় দেন। সাবজেক্ট ইন্টারপ্রিটেশন না। না, ধরেন 70-80% কনফার্ম, 20-30% সাবজেক্ট। যেমন আপনি নিকাবের কথা কইতেছেন, ইরানের নিকাবটা বাধ্যতামূলক না, ওরা একটা ইয়া পরে, আমরা হজের সময় নিকাবটা দেখি না। তো আপনি তো ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে। আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ। জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে। আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন, এই তো? না, আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে, যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে। কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো রাজনৈতিক দল হিসাবে তার এই ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে, সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা। আপনার কাছে কি মনে হয় আধিপত্যবাদী হয়ে ওঠে মানে এই পলিটিক্সটা? না, আমি বলছি যে জামাতের আমি যদি ট্রাজেক্টরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম। 80-90% জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতেছে। ধরেন কওমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন। জামাত ইসলামীর এই অবস্থাগুলি কি পরিষ্কার? এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। হ্যাঁ,
জামাত ইসলামীকে এই কেউ কেউ মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না, এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না, করলে এটা খারাপ হবে, এগুলিও সেরকম বলে। জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার? নারী প্রসঙ্গ, শিক্ষা প্রসঙ্গ, অর্থনীতি এবং ব্যাংকিং, আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন, এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটার আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। তো সেগুলি না করলে আবার মানে এইসব ব্যাপারে কি জামায়াতের অবস্থান ক্লিয়ার? মানে জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলো আমি বলবো মোটামুটি ধরেন 70-80% ক্লিয়ার, 20-30% আলাপ আলোচনা করতে হবে, কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ। মানে এইটা আলাপটা থিওরিটিক্যাল। আমার প্রশ্নটা যে জায়গায় ছিল, এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে জনাব বাকি বিল্লার যে আশঙ্কাটা সেটা অনেকটা ঠিক কিনা, যে আমি যদি এর এখন স্পেস দেই, কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে, এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না, এই আশঙ্কাটা তো হইতে পারে তার, বা তার আশঙ্কাটা উনি নিজেই বলবেন। এইটা না, এই আশঙ্কা যদি গুড, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে। এটা একটা ভ্যালিড আশঙ্কা। এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি দুই ভাবে দিবেন। এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে, আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে, তাই না? জামাত তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু জনাব বাকি বিল্লাহকে শুনতে চাই। জনাব বাকি বিল্লাহ, আপনার মানে আপনি আসলে, আমি প্রশ্ন করি না, আপনি ইন্টারভিউ করতে চাইছিলেন, আপনি একটু বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রশ্নে যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাবসলিউট পাওয়ারের সময় শিবির কি কি এক্সারসাইজ করছে ওইটাও একটা মুখ্য পয়েন্ট ছিল। সেইখানে আসলে ছেলে মেয়েরা একসাথে বসা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জায়গাগুলিতে আসলে দেখা গেছে যে তাদের অ্যাবসলিউট পাওয়ারের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা ছিল, মোরাল পুলিশিং এর চেষ্টা ছিল। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন 90-এর যেই ছাত্রদের যে 10 দফার রূপরেখার মধ্যে ছাত্র শিবির সহ আসলে ধর্মভিত্তিক রাজনীতি পুরাটা ধরে বলা হয়েছে, কিন্তু ওই জায়গায় আসলে আমরা নাই। যেটা গালিব ভাই একটু বলছেন যে সোশ্যাল সায়েন্সের নানান রকম অ্যাডভান্স নলেজ আসলে এই জায়গাগুলিতে আমাদের নানান ভাবে দেখাইছে যে আমরা আমাদের এই জায়গাগুলির জোর জবরদস্তি করার চেষ্টার চেয়ে আমার ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হইলে আসলে সেটা বেশি ফলপ্রসূ। কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে। ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম, আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে। আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটা সমাজ ধরি, সেই জায়গার মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে? এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানান ভাবে ছিল। এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময়, আমি সেইটা বলতেছি না, কিন্তু তার সাথে এক্সট্রা যেটা মোরাল পুলিশিং এর প্রশ্ন, কিন্তু জনাব বাকি বিল্লাহ এই জায়গাটাতে যদি একটু দুই লাইন বলতেন, যে আপনি তো খুব ভালো করে জানেন যে, বা আপনি নিজেও বলতেছেন যে আমরা আসলে ছাত্র শিবিরকে যে যে বিষয়গুলির জন্য একিউজ করতেছি, একই বিষয়ের জন্য ছাত্রলীগকে, ছাত্র দলকে, আপনার নিজের দলকে, আমি আগে যেই দল করতাম সেই দলকে, সবগুলিকে একিউজ করা যায়। প্রশ্নটা হচ্ছে আপনি ওরে নিষিদ্ধ করতে চাইতেছেন কেন? তৈলে ও আলাপটা সেইটা না না না, আপনি দোষী করেন। আলাপ কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই। কিন্তু আমি বলছি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না। এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না, এটা আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা, সেইটার আদলেই আমি বলতেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স। এখন রাজশাহী চিটাগাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা, বা আরো অ্যাবসলিউট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা, মানে এইসব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা, মানে যদি পাওয়ার ওরকম অ্যাবসলিউট হয়, মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে। ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায়, দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড। একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি, গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না, যে আওয়ামী লীগরে যদি ক্ষমা না চায় 24-এর ভূমিকার কারণে, আমরা কি আগামী 50 বছরের মধ্যে আওয়ামী লীগরে পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে? আমাদের কেউ কি পক্ষে না। এখন 71-এর স্মৃতি
এই 24-এর মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে অত না দগদগে কিন্তু বাকি হয়তো না। আপনার কাছে কি মনে হয় না কিন্তু প্রশ্নটা হারায় যাবে না। বাকি আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের যেসব বক্তব্য আমরা শুনি আর কি, আওয়ামী লীগের তো খুব, আমি জানি না যে শেখ হাসিনার কথা বইলা যে কণ্ঠটা আমরা শুনি সেটা শেখ হাসিনার এই কণ্ঠ কিনা, ধরে নেই শেখ হাসিনার কণ্ঠ, তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে 24 নিয়ে কথা বলতে চাই না, 24-এর রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল, 24-এর রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটু স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করবো, এতগুলি লোকের মৃত্যু কখনো হয় নাই। জামায়াত কিন্তু 71 সম্পর্কে বলে, 71 সম্পর্কে বলে যে আমরা এটার পজিশন ক্লিয়ার করতে চাই, 71 আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল।